This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে অশান্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একে একে প্রত্যেকেই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যা ঘটছে তার দুর্ভাগ্যজনক বলছেন। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সৌগত রায়। দেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে, কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলল, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন, কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না। গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে, শব্দকে উচ্চারণ করতে পারছেন না। দিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা দেখেছি যে কেন্দ্রের পক্ষ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং বাংলাদেশও সেটা খুব একটা ভালো মনে নেয়নি। বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপ কোনো রকম ভাবনা চিন্তা শুরু হয়েছে? কারণ যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা। দেখো, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলছে। তার কারণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেই দেশে সংখ্যালঘুরা যেমন আক্রান্ত হচ্ছেন, সেটা বাংলাদেশের মানুষ তারা বারবার ধরে দাবি করছেন, বিশেষত হিন্দুরা দাবি করছেন যে এদেশে সরকার হিন্দুদের সমর্থনে তারা কিছুটা পাশে দাঁড়াক। কিন্তু পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, দুই দেশের বৈদেশিক সম্পর্ক, সেই অঙ্কটাও মাথায় রাখতে হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও গত কয়েকদিন আগে আমরা দেখতে পাই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রকাশ্যে বাংলাদেশের হিন্দুদের জন্য সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন তিনি কথা বলেন সেই সময়ও তিনি এই বিষয়টি তুলে ধরেন। এবারে নতুন করে চিন্ময় প্রভুকে যখন গ্রেপ্তার করা হয়, তারপরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটি কড়া বার্তা দিয়েছে। তাদের বার্তায় স্পষ্টভাবে যে কথাটি উল্লেখ করা ছিল তা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের, শুধুমাত্র তা নয়, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে তাদেরকে কোথাও সরকার যে প্রোটেক্ট করছে সেই বার্তাটাও কিন্তু এই স্টেটমেন্টে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এক্ষেত্রে দাঁড়িয়ে এই হিন্দুদের যারা আক্রমণ করছে তাদেরকে কোথাও গ্রেপ্তার করা হচ্ছে না, বরং যারা এক্ষেত্রে সমস্যা করছে তাদেরকে কোথাও ছেড়ে রাখা হচ্ছে। কিন্তু গতকাল আমরা দেখতে পাই যে ফরেন মিনিস্ট্রি তারা পাল্টা একটা স্টেটমেন্ট দেয়। তারা কিন্তু কোনোভাবেই ভারতের এই মনোভাবকে তারা ভালো চোখে যে দেখেনি, সেই বার্তাও কিন্তু তারা গতকালের এই একদম বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এবং স্বাভাবিকভাবে যখনই বাংলাদেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হয়েছে, তখনই তার প্রভাব আমাদের দেশে আমাদের দেশে সরাসরিভাবে পড়তে দেখেছি। বিশেষ করে আমাদের রাজ্যে তার প্রভাব পড়তে দেখেছি। একটা অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যায় বলে এরকম বারবার অভিযোগ করা হয়। এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী তিনি কি বলেছেন একবার শোনা যায়। বাংলাদেশ এখন বাঙালির কাছে লজ্জা হয়ে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা ভুলেই যাচ্ছে ভারতের সঙ্গে তাদের ইতিহাস, অতীত। ইতিহাস একদিনে তৈরি হয় না, ইতিহাস তৈরি করতে হয়। তো আমার মনে হয় সার্বিকভাবে এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা এটা করাচ্ছেন, যাদের হাতে ক্ষমতা, আসলে ক্ষমতাটা যদি বড় কথা হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে, তাদের সতর্ক করা উচিত। ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে পথে বিজেপি। সন্ন্যাসের নিঃশর্ত মুক্তির দাবি বিজেপির। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও বিজেপি বিধায়কদের। সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। বিজেপির পক্ষ থেকে আর কি কর্মসূচি নেওয়া হয়েছে, তাদের এই মুহূর্তে কি অবস্থান?
দেখো তারা একটাই দাবি করছে যে যেভাবেই হোক চিন্ময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তুমি যেমন কথা বললে যে আজকে বিজেপির বিধায়করা তারা ডেপুটি হাই কমিশনে যাবেন, তারা ডেপুটেশন দেবেন, তার পাশাপাশি তারা ঘেরাওয়ের কর্মসূচিরও ডাক দিয়েছেন, রবীন্দ্র সদন থেকে তারা মিছিল করে যাবেন। গতকাল আমরা দেখেছিলাম যে বেহালাতে মশাল মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। আগামীকাল সরাসরি না হলেও বিজেপি মনোভাবাপন্ন বা ঘনিষ্ঠ সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে শিয়ালদা থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। তার সঙ্গে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন তা হলো যদি রবিবার পর্যন্ত এক্ষেত্রে ইউনিট সরকার কোনো সদর্থক ভূমিকা না নেয় চিন্ময় প্রভুর ক্ষেত্রে, তাহলে সোমবার থেকে বিজেপির যে বিধায়করা রয়েছেন বনগা এলাকার সুব্রত ঠাকুর এবং অশোক কীর্তনিয়া তাদের নেতৃত্বে বিজেপি বিধায়করা সীমান্তে যাবেন। পেট্টাপোল যে সীমান্ত রয়েছে সেখানে গিয়ে তারা অবস্থানে বসবেন। প্রয়োজনে ভারত থেকে যে সমস্ত পণ্যগুলো সেখানে যায় সেই পরিষেবা যাতে সেখানে তাদের এই আন্দোলন প্রতিবাদকে আরো ছড়িয়ে দিতে চাইছেন যদি কোনো রকম সদর্থক ভূমিকা তারা না দেখেন। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক যে বেশ কিছু বক্তব্যের জন্য বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল, বিতর্ক তৈরি হয়েছিল, তাকে শোকজ করলো তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দিতে হবে। প্রথম প্রতিক্রিয়া কি দিয়েছেন টিভি9 বাংলাকে হুমায়ুন কবির এই সিদ্ধান্তের পর, শোনা যাক। সেই অধিকার রয়েছে, শৃঙ্খলা কমিটির কাজই তো হচ্ছে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাকে শোকজ করা এবং তার সাথে যথাযথ উত্তর নেওয়া। আমি যথাযথ উত্তর দিয়ে দেবো। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, শোনা যাক। এর সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার, যেভাবে চলার, সেটা আমার পার্সোনাল লাইফ। আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবিলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকব। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে। এটা আমি গতকালও বলেছি, আবার বলি। এটা কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন? কারা করছে? গোয়েন্দা দপ্তর আছে, গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল। আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু? বারবার একই কথা রিপিট করছেন কেন? কালকে যেটা বলেছি ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে। বলছি তো 2015 সালে 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনের বেলা 12টার সময় 4 লাইনের রিজাইনপত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সি, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, এই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্বও লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গীয় আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্মফুলের। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে, যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘির, সে 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা
তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। কাজে হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব।